তো আমরা যে জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই সেটা হলো, আমরা অলরেডি ডিফারেন্ট সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমস দেখে ফেলেছি। আমরা ডিফারেন্ট প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদমস এবং নন প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদমস দেখে ফেলেছি। আমাকে এবার যদি একটা কেউ প্রশ্ন করে, টিপিক্যাল প্রশ্ন, যে কোনো একটা গিভেন সিচুয়েশনে বা কোনো একটা গিভেন পয়েন্ট অফ টাইমে অপারেটিং সিস্টেম যে সমস্ত প্রসেসগুলোকে চালাচ্ছে সেই সমস্ত প্রসেসগুলোর নেচার এ তো আর একরকম হবে না। তাহলে কিভাবে আমরা ডিফারেন্ট নেচারের প্রসেসেসকে একই ধরনের শিডিউলিং অ্যালগরিদম এবং একই রেডি কিউতে রেখে শিডিউল করে দিতে পারি? এর মানেটা কি? ধরা যাক আমরা ফর দ্য টাইম বিং দু রকম প্রসেস নিয়ে আলোচনা করছি। সে সিস্টেম প্রসেসেস which are being forked by the system itself and user processes যেগুলোকে ইউজার হয়তো লঞ্চ করেছে। মানে আমি একটা প্রোগ্রাম লিখলাম, দিয়ে সেই প্রোগ্রামটাকে আমি এক্সিকিউশনের জন্য সাবমিট করলাম, ইট ইজ ডেফিনেটলি গোয়িং টু ক্রিয়েট সাম ইউজার প্রসেস, whereas অপারেটিং সিস্টেম নিজে যদি কোনো একটা পার্টিকুলার প্রসেসকে ফর্ক করে, মানে কোনো একটা প্রোগ্রামকে লঞ্চ করে এবং তার জন্য একটা প্রসেস ফর্কড হয় বা ক্রিয়েটেড হয়, তাহলে সেটাকে আমরা বলছি সিস্টেম প্রসেস। এবং এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে একটা ইউজার প্রসেসের প্রায়োরিটি অফ এক্সিকিউশন যা হবে, একটা সিস্টেম প্রসেসের প্রায়োরিটি অফ এক্সিকিউশন তার থেকে অনেক বেশি হবে। তাহলে কোনো একটা গিভেন পয়েন্ট অফ টাইমে আমাকে একই রেডি কিউতে যদি ইউজার প্রসেস এবং সিস্টেম প্রসেস সবাইকে রেখে দিতে হয়, এবং সেখানে যদি আমরা সামহাও প্রায়োরিটি শিডিউলিং করবো বলে মনে করে থেকে থাকি, তাহলে স্টারভেশন সেখানে হবেই। কারণ সবসময় রেডি কিউতে ইউজার প্রসেসেসগুলোর প্রায়োরিটি কম হওয়ার জন্য সিস্টেম প্রসেসেসগুলো প্রায়োরিটি পাবে, বা সিস্টেম প্রসেসগুলোর প্রায়োরিটি বেশি হওয়ার জন্য তারা প্রেফারেন্স পাবে এবং তারাই তাহলে সিপিইউকে অকুপাই করে থাকবে। ইভেন আমরা যদি শর্টেস্ট জব ফার্স্টের গল্পটায় যাই, শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদমটার কথা ভাব, সেখানে আবার আমরা একই রকমভাবে তাহলে বলবো যে আমি কোনো একটা বাল্ক জব, মানে আমি কোনো একটা হয়তো প্রোগ্রাম লিখেছি, যে প্রোগ্রামটার কাজ হচ্ছে একটা ফাইলকে ম্যানিপুলেট করা, এবং এই প্রোগ্রামটাকে চালাবার সময় ডেলিভারেটলি আমি এটাকে ব্যাকগ্রাউন্ড একটা প্রোগ্রাম বা ব্যাকগ্রাউন্ড একটা জব হিসেবে সাবমিট করে দিয়েছি। ফ্রম ওয়েস পয়েন্ট অফ ভিউ আমরা এটা জানি যে কোনো একটা প্রসেসকে ও যদি ফোরগ্রাউন্ডে এক্সিকিউট করে তাহলে তার প্রায়োরিটি ডেফিনেটলি বেশি হয়, whereas কোনো একটা প্রসেসকে ও যদি ব্যাকগ্রাউন্ডে এক্সিকিউট করে তাহলে তার প্রায়োরিটি ডেফিনেটলি কম হয়। সেক্ষেত্রে আমরা তাহলে দেখব যে ফোরগ্রাউন্ডে থাকা প্রসেসগুলোই সিপিইউকে অকুপাই করে রাখছে এবং ব্যাকগ্রাউন্ডে থাকা প্রসেসগুলো সামহাও স্টপড হয়ে যাচ্ছে। আমরা সেখানে এজিং করব ইত্যাদি বলেছিলাম বটে, বাট সেটা কিভাবে করব এটা কিন্তু এখনো বুঝে উঠতে পারি। তো এই প্রবলেমগুলোকে রিজলভ করার জন্য আমরা বললাম যে আমরা কোনোদিনই একটাই মাত্র রেডি কিউ রেখে এই প্রবলেমকে সলভ করতে পারবো না। তার জন্য আমাকে তাহলে সেভারাল রেডি কিউজের ব্যবস্থা করতে হবে, যেখানে এক একটা রেডি কিউতে এক এক ধরনের প্রসেসকে মেবি এক এক ধরনের শিডিউলিং অ্যালগরিদম কাজে লাগিয়ে আমরা শিডিউল করে দেবো অ্যান্ড সাবমিট করে দেবো টু দ্য প্রসেসর, যাতে এই কনফ্লিক্টটা অন্তত আটকানো যায়। সেটাই আমরা শিখতে চাইছি দু ধরনের শিডিউলিং অ্যালগরিদমস এর টার্মসে, যার একটাকে আমরা বলছি মাল্টি লেভেল কিউ শিডিউলিং আর আরেকটাকে আমরা বলছি মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং। ইন ট্রু সেন্স multi-level feedback queue scheduling is some form of betterment over multi-level queue scheduling. Multi-level feedback queue scheduling এ মূলত আমরা মাল্টি-লেভেল কিউ শিডিউলিং এর ক্ষেত্রে যে সমস্ত ডিসিশনগুলো নিয়েছিলাম সেই ডিসিশনগুলোর স্লাইট ম্যানিপুলেশন করি এবং বেটার পারফরমেন্স পাওয়ার চেষ্টা করি। তো আমরা ইনিশিয়ালি তাহলে মাল্টি-লেভেল কিউ শিডিউলিংটা একটু দেখে নেব, তারপর আমরা মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং এ যাই। মাল্টি লেভেল কিউ শিডিউলিং আমাকে সবার প্রথমে বলছে যে রেডি কিউটাকে একটাই মাত্র কিউ বললে হবে না, রাদার আমাকে এটাকে সেভারাল কিউতে ভেঙে ফেলতে হবে। এবং শুধু তাই নয়,
ডিফারেন্ট ধরনের প্রসেসকে, ডিফারেন্ট নেচারের প্রসেসকে পার্মানেন্টলি ডিফারেন্ট কিউ আমাকে অ্যাসাইন করে দিতে হবে। তো আমি জাস্ট বোঝার সুবিধার্থে যদি আপাতত আমার কাছে 3 ধরনের প্রসেস আসছে বলে মনে করে নিই, হাই প্রায়োরিটি প্রসেস, লো প্রায়োরিটি প্রসেস অ্যান্ড মিডিয়াম প্রায়োরিটি প্রসেস, তাহলে আমি বলবো যে আমার কাছে 3টে রেডি কিউ আছে। একটা রেডি কিউতে হাই প্রায়োরিটি প্রসেসকে রাখা হয়, একটা রেডি কিউতে লো প্রায়োরিটি প্রসেসকে রাখা হয়, একটা রেডি কিউতে মিডিয়াম প্রায়োরিটি প্রসেসকে রাখা হয়, এবং এদের মধ্যে আবার সাম ফর্ম অফ শিডিউলিং কাজ করে এটা বোঝার জন্য যে কোন কিউ থেকে কখন লোককে আমি প্রসেসরের কাছে পাঠাবো, রাইট? শুধু একটাই জিনিস আমাকে এখানে মনে রাখতে হবে যে কোনো একটা পার্টিকুলার নেচারের প্রসেসকে আমি একবার যদি কোনো একটা নির্দিষ্ট ধরনের কিউ অ্যাসাইন করে দিই, তাহলে থ্রু আউট ইটস এক্সিকিউশন সেই প্রসেসটা এই ধরনের শিডিউলিংয়ে কিন্তু ওই কিউতেই থেকে যাবে। কেমন? এবার সেটা আমরা পরে দেখবো যে আদৌ এটা ডিসঅ্যাডভান্টেজিয়াস না অ্যাডভান্টেজিয়াস। আমাকে কেউ যদি প্রাইমারিলি প্রশ্ন করে যে এই যে ভাই তুমি কিউগুলোকে ভাগ করবে বলছো, মানে কিউ তৈরি করবে বলছো, এটা করবে কি করে? তো আমরা তার উত্তরে গিয়ে বলতে পারি যে আমরা ডিফারেন্ট নেচারের প্রসেসেস নিয়ে কাজ করি। অলরেডি আমি বললাম যে ইউজার প্রসেস এবং সিস্টেম প্রসেসের মধ্যে যদি কম্প্যারিজন করা হয় ইন টার্মস অফ দ্য প্রায়োরিটিস, তাহলে আমরা ডেফিনেটলি ইউজার প্রসেসের প্রায়োরিটি সিস্টেম প্রসেসের প্রায়োরিটির তুলনায় কম পাবো। ইভেন আমরা ইউজার প্রসেসেসকে আবার যদি দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, যাদেরকে ফোরগ্রাউন্ডে রেখে চালানো হচ্ছে এবং যাদেরকে ব্যাকগ্রাউন্ডে রেখে চালানো হচ্ছে, তাহলে আবার দেখা যাবে যে ফোরগ্রাউন্ড প্রসেসগুলোর প্রায়োরিটি ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলোর তুলনায় কম হচ্ছে, রাইট? তো আমরা বলবো যে এই আলাদা আলাদা ধরনের প্রসেসের জন্য আমি আলাদা আলাদা কিউ রাখতে চাই, এবং কোনো একটা প্রসেসকে একবার একটা কিউতে আমি অ্যাসাইন করে দিলে সেই কিউ থেকেই তাকে আমরা শিডিউল করতে চাই। সেখানে আবারও বলছি, এটা কিন্তু আমায় খেয়াল রাখতে হবে যে আমার কাছে ভেবে দেখো এতক্ষণ একটাই মাত্র কিউ ছিল, সেই কিউ থেকে একটা লোককে আমি নিচ্ছিলাম প্রসেসরের কাছে পাঠিয়ে দিচ্ছিলাম। এখন যদি আবার আমার কাছে 2, 3, 4 বা 10টা বা সে এনখানা কিউ হয়ে যায়, তাহলে দুটো জিনিস আমায় করতে হবে। এক, শুধু কোনো একটা কিউ থেকে কোন লোকটা প্রসেসরের কাছে যাবে এটাই আমাকে ভাবলে চলবে না, রাদার এই এন নাম্বার অফ কিউ এর মধ্যে আবার কোন কিউটাকে আমরা কখন সিলেক্ট করব সেটাও ডিসাইড করতে হবে। তো সেজন্য আমরা কিন্তু শিডিউলিং কিউগুলোর মধ্যেও করব, এবং অ্যাপারেন্টলি আমরা সেখানে একটা মেকানিজম মেনে চলবো যে সে আমরা যদি একটা 80-20 রেশিওতে কাজ করতে চাই, তাহলে 80% অফ দ্য টাইম আমরা যে কিউ এর প্রায়োরিটি বেশি সেগুলোকে সিলেক্ট করব, এবং 20% অফ দ্য টাইম আমরা যে কিউ এর প্রায়োরিটি কম সেগুলোকে সিলেক্ট করব। যদিও এটা করলে কিন্তু আবারও ওই স্টারভেশনের প্রবলেমটা দেখা দেবে। কোনো একটা প্রসেসের প্রায়োরিটি যদি ভীষণ কম হয় আর সেটার যদি ভলিউম অফ জব তুলনামূলকভাবে অনেক বেশি হয়, তাহলে তার প্রায়োরিটি কম হওয়ার জন্য সে তুলনামূলকভাবে অনেক কম সময়ের অনেক বেশি বেশি সময়ের ইন্টারভালে প্রসেসরকে পাবে, দ্যাট অলসো ফর লেসার অ্যামাউন্ট অফ টাইম, এবং সেটা যদি হয় তাহলে ও স্টপ হয়ে যাবে। আমরা এই যে আলাদা আলাদা কিউ এর কথা বললাম, আমি কিন্তু বারবার করে বলছি এখানে আমরা প্রত্যেকটা ধরনের কিউ এর ক্ষেত্রে কিন্তু টিপিক্যালি ডিফারেন্ট শিডিউলিং অ্যালগরিদমস ফলো করব, বা ইভেন দরকার পড়লে সেম শিডিউলিং অ্যালগরিদম ফলো করব। কিন্তু যে শিডিউলিং অ্যালগরিদমই আমি ফলো করি না কেন, দ্যাট ইজ গোয়িং টু বি সাম ফর্ম অফ ফিক্সড শিডিউলিং অ্যালগরিদম, রাইট? এবার সেটা কিভাবে কাজ করবে এটা বোঝার জন্য একটা ব্রিফ কাইন্ড অফ ছবি আমি দেখাতে চাইছি, যেখানে আমি বলছি যে আমার কাছে একটাই মাত্র রেডি কিউ নেই, রাদার আমরা রেডি কিউটাকে ইটসেলফ আবার অনেকগুলো কিউ এর কম্বিনেশন বলে ভাবতে চাইছি, যেখানে সে ইউজার প্রসেসগুলোকে একরকম কিউতে রাখা হচ্ছে, সিস্টেম প্রসেসগুলোকে একরকম কিউতে রাখা হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ ব্যাচ জবগুলোকে একটা কিউতে রাখা হচ্ছে, অ্যান্ড সো অন। কেমন? এবং এইভাবে যদি কাজটা করা হয়, তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমরা প্রসেসগুলোকে যদি পার্মানেন্টলি ডিফারেন্ট কিউতে অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট অ্যালট করে দিতে পারি,
তাহলে আমার শিডিউলিং ওভারহেডটা অনেক কমে যাবে। মানে সবসময়ই একটা হাই প্রায়োরিটি প্রসেস একটা হাই প্রায়োরিটি কিউতে থাকবে এবং বারবার করে তাড়াতাড়ি এক্সিকিউটেড হয়ে যাবে। রিলেটিভলি লো প্রায়োরিটি প্রসেস একটা লো প্রায়োরিটি কিউতে থাকবে এবং অনেক পরে পরে এক্সিকিউটেড হবে। এটা যদি করা যায় তাহলে আমার শিডিউলিং ওভারহেডটা তুলনামূলকভাবে কম হবে, যে আমি কোন প্রসেসটাকে কখন সিলেক্ট করব, এর প্রায়োরিটি কম না বেশি চেক করব, যদি এটার কম হয় তাহলে ওকে থামিয়ে একে চালাবো, এই প্রবলেমটা অন্তত আমাকে ফেস করতে হবে। কিন্তু আবারও বলছি, এখানেও ওই ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু আছেই। আমরা যেহেতু প্রসেসগুলোকে ফিক্সড কিউতে পার্মানেন্টলি অ্যাসাইন করে দিচ্ছি আমরা যেহেতু প্রসেসগুলোকে ফিক্সড কিউতে পার্মানেন্টলি অ্যাসাইন করে দিচ্ছি আমরা যেহেতু প্রসেসগুলোকে ফিক্সড কিউতে পার্মানেন্টলি অ্যাসাইন করে দিচ্ছি সেজন্য আমরা এটা কিন্তু বুঝে উঠতে পারবো না যে একটা কম প্রায়োরিটি প্রসেস যদি একটা হাই প্রায়োরিটি প্রসেসের দ্বারা ব্লক হয়ে যায় তাহলে আমি কি করব। মাল্টি লেভেল কিউ শিডিউলিং এ আমরা এই যে স্টারভেশন বলে প্রবলেমটার কথা শুনলাম সেটা কেন হলো, মাল্টি লেভেল কিউ শিডিউলিং এ আমরা এই যে স্টারভেশন বলে কথাটা শুনলাম বা প্রবলেমটার কথা শুনলাম সেটা কেন হলো, কোনো একটা প্রসেসকে ফিক্সড কিউতে অ্যালট করে দেওয়ার জন্য যদি সামহাও তুমি ইন্টার কিউ মুভমেন্ট চালু করতে পারতে অফ দ্য প্রসেসেস, যদি সামহাও তুমি কোনো একটা প্রসেসকে একটা কিউ থেকে অন্য একটা কিউতে নিয়ে যেতে পারতে তাহলে হয়তো স্টারভেশনের যে রেজলিউশন দ্যাট ইজ এজিং সেটা ইমপ্লিমেন্ট করে ফেলা যেত। সেটা ইমপ্লিমেন্ট করার জন্যই আমরা মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং এ যেতে চাইছি, যেখানে আমরা বলছি বেসিক প্রিন্সিপালে এসে বলছি এ প্রসেস ক্যান মুভ ফ্রম ওয়ান কিউ টু অ্যানাদার, আমরা এর আগে যেরকম বলেছিলাম যে রেডি কিউটাকে আমরা সেভারাল কিউতে ভেঙে ফেলবো, এক একটা কিউতে এক এক ধরনের প্রসেসেসকে আমরা অ্যাকোমোডেট করব, সেগুলো সবই ঠিক আছে। শুধু এখানে অ্যাডিশনালি আমরা বলছি যে কোনো একটা প্রসেস একটা নির্দিষ্ট টাইম কোয়ান্টাম যদি তাকে অফার করা হয় এবং সেই টাইম কোয়ান্টাম এর জন্য প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় যে স্টিল দ্য প্রসেস ইজ লেফট উইথ সাম সিপিইউ বার্স্ট, তাহলে আমরা চেক করে দেখার চেষ্টা করব যে এই প্রসেসটা ইনডেফিনিটলি ব্লক হয়ে যাচ্ছে কিনা ফর রিসাইডিং ইন আ কিউ হুইচ ইজ অফ রিলেটিভলি লোয়ার প্রায়োরিটি ভ্যালু। যদি সেরকমটা হয় তাহলে এই প্রসেসটাকে আমরা ওই লো প্রায়োরিটি প্রসেস থেকে তুলে রিলেটিভলি একটা হায়ার প্রায়োরিটি কিউ এর মধ্যে অ্যাকোমোডেট করে দেব। কি বললাম, আগের বারে বলছিলাম আমরা 80-20 রেশিওতে কাজ করব। ধরে নেওয়া যাক সেই প্রিন্সিপালটা আমরা এখনো ধরে রেখে দিলাম। যদি তাই ধরে রেখে দিই তাহলে ভেবে দেখো 100 বার যদি টোটাল নাম্বার অফ প্রসেসেসকে তুমি প্রসেস করে থেকে থাকো তাহলে মাত্র তার মধ্যে 20 বার তুমি লো প্রায়োরিটি প্রসেসগুলোকে প্রসেস করছো এবং একটা লো প্রায়োরিটি কিউ থেকে তাদেরকে তুলে নিয়ে আসছো। সেটা করার ফলে যদি কোনো একটা রিলেটিভলি লোয়ার প্রায়োরিটি প্রসেস ইনডেফিনিটলি ব্লক হয়ে যায় বা স্টপড হয়ে যায় তাহলে তাকে তো এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে সে বারবার করে প্রসেসর পায় বা আগে যতটা ফ্রিকোয়েন্টলি প্রসেসর পাচ্ছিল এখন অন্তত তার থেকে বেশি ফ্রিকোয়েন্টলি পায় এবং কমপ্লিটেড হয়। তার জন্য আমরা এখানে এজিং এর ব্যবস্থা রাখবো। আমরা বলবো যে একটা নির্দিষ্ট সময়ের ইন্টারভালে গিয়ে তুমি চেক করো যে which are the processes which are getting blocked in a queue which is meant for the lesser priority processes। যদি এরকম কিছু প্রসেসকে তুমি খুঁজে পাও তাহলে সেই প্রসেসের প্রায়োরিটিটাকে বাড়িয়ে তাকে একটা তুলনামূলকভাবে হায়ার প্রায়োরিটি কিউ এর মধ্যে আপডেট করে দেয়। যেহেতু ইন্টার কিউ মুভমেন্ট করার সুযোগ এখানে আছে সেজন্য এই ধরনের কিউ শিডিউলিংকে বা মাল্টি লেভেল কিউ শিডিউলিংকে আমরা মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং বলে রেফার করছি এবং আমরা এখানেই এজিং ইমপ্লিমেন্ট করার সুযোগ পাচ্ছি। যেমন ডিফারেন্ট প্যারামিটার্স এর উপর বেস করে আমরা মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলার কিভাবে কাজ করে সেটা দেখে নিতে পারি, বাট ফর দ্য টাইম বিং আই এম নট গোয়িং ইনটু দোজ ডিটেলস।
রাদার আমি একটা সিম্পল এক্সাম্পলের কথা ভাবতে চাইছি। আমি সিম্পল আমি একটা সিম্পল এক্সাম্পলের কথা ভাবতে চাইছি। একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং ব্যাপারটা বোঝার জন্য একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যেখানে আমরা তিনটে কিউ আছে বলে ধরে নিচ্ছি, কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু। কিউ জিরোতে আমরা যে প্রসেসগুলোকে রাখবো তাদেরকে আমরা একটা স্পেসিফিক টাইম কোয়ান্টাম সে 8 মিলি সেকেন্ডসের জন্য এক্সিকিউট করব। কিউ ওয়ানে আমরা যে সমস্ত প্রসেসেসগুলোকে রাখবো তাদেরকে একটা স্পেসিফিক টাইম কোয়ান্টাম সে 16 মিলি সেকেন্ডসের জন্য আমরা এক্সিকিউট করব। আর কিউ টুতে যে প্রসেসগুলোকে আমরা রাখবো তাদেরকে ধরে নেওয়া যাক এফসিএফএস শিডিউলিং অ্যালগরিদম ফলো করে আমরা এক্সিকিউট করব। এটা আমরা এই প্রিন্সিপালটা ধরে নিয়েছি। এবার কোনো একটা প্রসেসকে ইনিশিয়ালি হয়তো কিউ জিরোতে অ্যাকোমোডেট করা হলো, আমরা কিউ জিরোতে সেই প্রসেসটাকে অ্যাকোমোডেট করলাম এবং সেটাকে 8 মিলি সেকেন্ডের জন্য প্রসেসরের দ্বারা এক্সিকিউট করালাম। দেখা গেল যে আফটার দ্য এক্সিকিউশন অফ গিভেন অ্যামাউন্ট অফ টাইম, দ্যাট ইজ 8 মিলি সেকেন্ডস, তার এক্সিকিউশন হয়ে গেল না। ইট নিডস মোর সিপিইউ ফর ইটস এক্সিকিউশন। তখন আমরা বুঝলাম যে এই লোকটাকে যদি আমরা কারেন্ট কিউতেই রিটেন করি তাহলে বারবার করেই ও 8 মিলি সেকেন্ডের জন্য এক্সিকিউটেড হবে এবং 8 মিলি সেকেন্ডের জন্য এক্সিকিউটেড হওয়ার পরে বলবে আই নিড মোর সিপিইউ। তাহলে ওকে সামহাও যদি এমন কোনো একটা কিউতে রাখা যায় যে কিউটাতে তুলনামূলকভাবে টাইম কোয়ান্টামটা বেশি, বা ইভেন যে কিউটা হয়তো একটা কোনো নন প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদম ফলো করে কাজ করছে, তাহলে ওর কমপ্লিশনের প্রবাবিলিটি বা ওর রেট অফ কমপ্লিশনের অ্যাডভান্সমেন্ট হবে। তো সেজন্য আমরা তাহলে প্রসেসটাকে ইনিশিয়ালি কিউ জিরোতে রাখা সত্ত্বেও আফটার দ্য এলাপসমেন্ট অফ 8 মিলি সেকেন্ডস অফ এক্সিকিউশন ফর দ্য প্রসেস ওটাকে সে কিউ ওয়ানে নিয়ে যাব। তাতেও যদি ওর কাজ শেষ না হয় তাহলে মেবি ওকে কিউ টুতে নিয়ে যাব এবং আমরা এটা করে এটা এনশিওর করব যে এই প্রসেসটার যদি বেশি সময়ের জন্য বা বেশি পরিমাণে সিপিইউ এর দরকার থেকে থাকে তাহলে এ ইনডেফিনিটলি ব্লক হয়ে থাকবে না। কেমন? অবভিয়াসলি দিস ইজ অ্যান এক্সাম্পল যেখানে আমরা তিনটে মাত্র কিউ এর কথা বলছি, ডেফিনেটলি এর থেকে অনেক বেশি সংখ্যায় কিউ থাকতে পারে। ইভেন সেখানে আলাদা আলাদা ধরনের শিডিউলিং অ্যালগরিদমস ইমপ্লিমেন্ট করা হয়েছে এটা বলা যেতে পারে, বাট আমরা কিন্তু কোনো একটা প্রসেসের ইনডেফিনিট ব্লকেজ যাতে না হয় তার জন্য ইন্টারকিউ মুভমেন্ট অফ প্রসেসেসটাকে সবসময় সচল রাখবে। আমাকে কেউ যদি প্রশ্ন করে যে এই ধরনের মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং এর অ্যাডভান্টেজ কি, আমরা খুব সহজ ভাষায় বলবো যে এই ধরনের শিডিউলিং অ্যালগরিদমের অ্যাডভান্টেজ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমরা এর আগের বারে বলেছিলাম যে প্রত্যেকটা প্রসেসকে ফিক্সড কিউতে অ্যাকোমোডেট করে দাও এবং তার জন্য অবভিয়াসলি স্টারভেশনের রেটটা হয়তো তুলনামূলকভাবে অনেক বেশি দেখা যাচ্ছিল। এখানে যেহেতু আমরা ইন্টার কিউ মুভমেন্টটাকে অ্যালাউ করে দিচ্ছি সেজন্য আমরা স্টারভেশনটাকে আটকানোর জন্য এজিংটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পেরেছি। স্টিল এটা শুনতে যতই অ্যাডভান্টেজিয়াস হোক না কেন, এরকমভাবে মাল্টিপল কিউ মেনটেন করা, সেই কিউগুলোর মধ্যে আবার প্রসেসেসের মুভমেন্টকে অ্যালাউ করে দেওয়া, এটা ইমপ্লিমেন্ট করাটা কিন্তু মোটেই খুব সহজ কাজ নয় এবং আমরা অ্যাজ অফ নাও ইমপ্লিমেন্টেশনাল কমপ্লেক্সিটি অফ দিস অ্যালগরিদম এটাকেই এর সমস্যা বলে বা ডিসঅ্যাডভান্টেজ বলে ভাবতে চাইছি, রাইট?